আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা তোমাদের সামনে হাজির হয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ক্ষেত্রে জিকের একটা টপিক, অর্থাৎ জেনারেল নলেজের একটা টপিক, সেটা হলো বাংলাদেশের নদ নদী। এই টপিকটা আজকে আমরা একবারে পুরোপুরি আলোচনা করব, কোনো কিছু বাদ দেবো না, ওভারঅল সবগুলো বিষয় আলোচনা করব এবং শেষে তোমাদের প্রমাণ দেখিয়ে দিব আমাদের যে আলোচনা, সেই আলোচনা থেকে পরীক্ষায় কমনও আসে। তোমাদের আশা করি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবা এবং আমাদের আজকে যে লাইভটা সেটা সকলে এনজয় করবা। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই সেটা কমেন্ট করবা, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমরা শুরু করি আলোচনা। দেখো, বাংলাদেশের অসংখ্য কিন্তু নদ নদী রয়েছে। তো এখন এই অসংখ্য নদ নদীর মধ্যে আমাদের সর্বপ্রথম একটা বিষয় খুব ভালো করে জানতে হয়, সেইটা হলো নদীর উৎস। কোন নদীটা কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় মিলিত হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে, এই বিষয়টা থেকে হর হামেশাই প্রশ্ন আসে এবং স্টুডেন্টগুলো প্রায়ই ভুল করে থাকে। এটা কোন তথ্যটা, যে বিভিন্ন ধরনের নদীগুলো, এই যে নদীগুলো মনে করো তিস্তা নদী, ব্রহ্মপুত্র নদী, পদ্মা নদী, তারপর এরকম বিভিন্ন ধরনের গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, অসংখ্য কিন্তু এরকম নদ নদীগুলো আছে। তো এখন এই নদ নদীগুলো কোথা থেকে কোনটা শুরু হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে, কোন জায়গায়, মনে করো পদ্মা নদী আছে, পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে, যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে, এই যে ইনফরমেশনগুলো, এগুলো পরীক্ষা থেকে অনেকবার প্রশ্ন আসছে। তো ওই জন্য তোমাদের, সেজন্য যাতে তোমরা এটা বুঝতে পারো খুব সুন্দরভাবে, সেজন্য তোমাদের একটা ছক দেওয়া হয়েছে। ছক বলতে একটা চিত্র দেওয়া হয়েছে বাংলাদেশের ম্যাপের, এবং এই চিত্রের মধ্যে কোন কোন জায়গায় সেই নদীগুলো কোথায়, মানে কোন কোন এলাকা দিয়ে গেছে এবং কোন কোন জায়গায় মিলিত হয়েছে, সেগুলো তোমাদের আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। তো এখন এই চিত্রটা কেন দেওয়া হলো, এটার মাধ্যমে তুমি যদি মনে রাখো, ভাই আমি তোমাকে বলছি তুমি এমনিতে পড়ো, এমনিতে তুমি যদি 10 বার পড়ো আর চিত্রটা দেখে যদি তুমি 2 বার পড়ো, এটা ভুলবা না তুমি। কারণ চিত্র দেখে যে কোনো জিনিস যদি তুমি পড়ো, ওইটা না ভুলার পসিবিলিটি 99%। চিত্র দেখে যদি তুমি পড়ো, আর এমনিতে যদি তুমি নর্মালি তুমি পড়ো, তাহলে সেটাকে তুমি কিন্তু ভুলে যাবা। আমি গ্যারেন্টি ভাই, আমি নিজে পড়ছি, আমি ভুলে গেছি, আমার কিন্তু মনে নাই। কিন্তু আমি যখন এভাবে চিত্র থেকে পড়ছি, এটা কিন্তু আমি ভুলি নাই, এটা কিন্তু আমার মাথার মধ্যে আসি। তো দেখো, তোমাদেরও এইভাবে আমি সেমভাবে পড়ানো ট্রাই করি, আমি যেভাবে পড়তেছি। আমি তো নিজে একজন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট না, আমার তো একটা অভিজ্ঞতা আছে। তো ওইটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো, যে সর্বপ্রথম আমরা জানবো যে নদীটা একটু মানে ছোট হয়ে গেছে পদ্মাটা, কারণ যদি আমি বড় করতে যাই তাহলে তোমাদের একটু দেখতে অসুবিধা হবে। তো একটু জুম করে নিই, নিচে তো কোনো নদী নাই, তো যাতে তোমরা দেখতে সুবিধা পাও। তো আশা করি এখন ঠিক আছে, এদিকে তো নদী নাই। আচ্ছা, এবার ঠিক আছে। দেখো, আমরা সর্বপ্রথম যে নদীটা সম্পর্কে জানব, দেখো তিস্তা নদী। এই নদীটা আমাদের কোন এলাকা দিয়ে প্রবেশ করছে, এবং আমরা জানব ওই নদীটা কোথায় গিয়ে কোথায় কোন জায়গার সাথে মিলিত হয়েছে। তো তিস্তা নদী মূলত আমাদের নীলফামারী দিয়ে বাংলাদেশে মূলত প্রবেশ করছে, যেটা নীলফামারীর যে লালমনিরহাট যে অঞ্চলটা, আমরা মূলত সেই অঞ্চলটাতে লক্ষ্য করতে পারবো। সেই অঞ্চল দিয়ে মূলত এই তিস্তা নদী সেখানে প্রবেশ করেছে। আর অপর দিকে এদিকে ব্রহ্মপুত্র নামে একটা নদী আছে, যে নদীটা আমাদের কুড়িগ্রাম জেলা দিয়ে সেখানে প্রবেশ করছে। এবং এই যে দুইটা নদী, এদিক দিয়ে তিস্তা আসলো, দেখো একটু, এদিক দিয়ে কি আসলো আমাদের, এদিক দিয়ে আসলো হলো তিস্তা, এদিক দিয়ে তিস্তা আসলো, আর এদিক দিয়ে আমাদের যে ব্রহ্মপুত্র নদী আসলো। এই দুইটা নদী যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হলো চিলমারি কুড়িগ্রাম। সেই জায়গাটার নাম কি? চিলমারি কুড়িগ্রাম। এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবা, আর আমার সাথে ম্যাপটা অঙ্কন করবা, আমি যেভাবে অঙ্কন করতেছি এভাবে অঙ্কন করবা। এবং এই দুইটা নদী যে জায়গায় মিলিত হয়েছে চিলমারি কুড়িগ্রাম, এখান থেকে পরবর্তীতে এই যে স্রোতধারা, ওই স্রোতধারা শুধু ব্রহ্মপুত্র নাম নিছে। কী নাম নিছে? ব্রহ্মপুত্র নাম নিছে। এবং এখান থেকে ব্রহ্মপুত্রের দুইটা ভাগ সৃষ্টি, মানে ব্রহ্মপুত্র এখান থেকে নাম নিছে, এবং নাম নিয়ে পরবর্তীতে এসে নিচে আরেকটু আসলো, ব্রহ্মপুত্র নাম নিয়ে নিচে নামতে থাকে, এবং দেওয়ানগঞ্জে জামালপুরে এসে কোথায়, এই যে একটু নিচে নামছে, ওইখান থেকে চিলমারি কুড়িগ্রাম থেকে নিচে নামছে, অর্থাৎ নিচে নেমে দেওয়ানগঞ্জের জামালপুরে এসে এই ব্রহ্মপুত্রের দুইটা ধারা সৃষ্টি হয়েছে। আমরা জানি এখানে একটা ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্প হওয়ার দরুন ব্রহ্মপুত্র নদীর তলদেশে সেখানে এই ব্রহ্মপুত্রের দুইটা ধারা সৃষ্টি হয়। তো এই দুইটা ধারার মধ্যে দুই দিকে দুইটা ধারা গেছে। একটা ধারা আমরা দেখি যে যমুনা নাম করে এদিকে আসছে, অর্থাৎ খুলনার এদিকে আমরা মূলত দেখতে পাই যে খুলনা এলাকার এদিক দিয়ে আসতেছে, পাবনা খুলনা হয়ে এদিকে একটা যমুনা নাম হয়ে নিচে আসতেছে। আরেকটা হলো আমাদের ঢাকা হয়ে ঢাকার মধ্যবর্তী দিয়ে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নামে আরেকটা নদী এদিক দিয়ে গেছে।
কথা কি বুঝতে পারছো আমার? মানে এভাবে তোমরা কিন্তু মাথায় রাখবা যে প্রথমে কী রাখবা যে তিস্তা নদীর দিয়ে আসলো, মানে মাথার মধ্যে তুমি যেন চোখ বন্ধ করলে যেন এটা ভাসে ম্যাপটা, যে মাথার মধ্যে হ্যাঁ এই নদীটা প্রথমে আমাদের এদিকে ছিল হলো নীলফামারী, এদিকে তিস্তা ছিল, ওইদিকে আসলো, এদিকে ব্রহ্মপুত্র, প্রথমে ব্রহ্মপুত্র নদী ছিল, দুই জায়গায় মিলিত হলো এক জায়গায়, তারপর ব্রহ্মপুত্রের নাম ধরে নিচে আসলো, তারপর দুইটা ভাগ সৃষ্টি হয়ে গেল, এভাবে যেন তোমার চোখে ভাসে। কথা কি আমার বুঝছো? এভাবে যদি তুমি মনে রাখতে পারো ভাই, তুমি না ভোলার সম্ভাবনাই তোমার 99%, এভাবে মনে রাখবা। তো এইভাবে দুইটা স্রোতধারা সৃষ্টি হলো যমুনার এখানে এসে, এখানে পুরাতন ব্রহ্মপুত্র নামে আরেকটা স্রোতধারা সৃষ্টি হলো। তো এইটা গেল মূলত আমাদের উপরের অংশ। এখন এদিকে তারপরে কী হবে দেখো, এদিক থেকে আবার আমরা দেখি, আর জায়গাগুলোর নাম কিন্তু মুখস্থ রাখবা, যেমন তোমার পরীক্ষায় কিন্তু অনেকবার আসবে যে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী মিলিত স্থানের নাম কি, সেটা হলো চিলমারি কুড়িগ্রাম। তারপর বলবে আবার ব্রহ্মপুত্র নদীর দুইটা ভাগ যে সৃষ্টি হয়েছে, সেই দুইটা ভাগ যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই জায়গাটার নাম কি, সেটা হলো দেওয়ানগঞ্জের জামালপুর। তারপর এরপর পদ্মা নদী আবার বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করছে। কোথায়? এই যে চাঁপাইনবাবগঞ্জ এদিকে আছে, রাজশাহীর এদিকে অঞ্চল, এখানে হলো রাজশাহী, এই রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে মূলত প্রবেশ করছে। এবং প্রবেশ করে পরবর্তীতে এই নদীটি আমরা দেখতে পাই গোয়ালন্দের রাজবাড়ি। কোথায়? গোয়ালন্দর রাজবাড়িতে এসে, কোথায়? গোয়ালন্দের রাজবাড়িতে এসে এই যে উপর থেকে এদিক দিয়ে যে আমাদের যমুনা নদী আসছিল পাবনা হয়ে, তারপর কুষ্টিয়া হয়ে, এদিক দিয়ে অঞ্চলটা হয়ে, যে আমাদের এদিক দিয়ে কুষ্টিয়া, তো এদিকে যদিও পাবনা এদিকে আসে আর কি, তো মানে যেটা হোক, যে অঞ্চল দিয়ে, যে কোনো অঞ্চল দিয়ে, তো এই যে নদীর ধারাটা আসছিল যমুনা, এই যমুনা নদীর ধারা পরবর্তীতে এদিক থেকে যে পদ্মা নদী, দুই ধারা মূলত গোয়ালন্দের রাজবাড়ি এসে মিলিত হবে। কোথায়? গোয়ালন্দের রাজবাড়িতে এসে এই দুই ধারাটা মিলিত হবে। এবং পরবর্তীতে এই পদ্মা এবং যমুনা, এই দুইটা স্রোতধারা গোয়ালন্দের রাজবাড়িতে মিলিত হয়ে পরবর্তীতে পদ্মা নাম করে এদিকে নিচে নামতে থাকবে। পদ্মা নাম করে কি করবে? এদিকে নিচে নামতে থাকবে। কোন নাম ধরে? পদ্মা নাম ধরে। তখন কিন্তু এই যমুনা নদী আর থাকলো না, হারাই গেল। তখন এই নদীটা কী নাম থাকবে? পদ্মা নাম থাকবে। দেখো এই চলে গেলো আমাদের এদিককার অবস্থা। এখন এদিকে দেখি, এদিককার যে, আর আমরা কিন্তু সবগুলো নদীর এগুলো আলোচনা করতেছি না, এর ভিতরে কিন্তু অসংখ্য নদ নদী আরও আছে, ছোট অনেক নদ নদী আছে, তো ওইগুলো আমরা আলোচনা করতেছি না। যেগুলো প্রধান প্রধান নদীর শাখাগুলো, এগুলো জাস্ট আলোচনা করছে। আর এগুলো থেকেই তোমার পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে, ওই জন্য এগুলো আলোচনা করতেছি। তো দেখো এদিক থেকে আবার সিলেটের এদিক দিয়ে, মানে ভারত থেকে একটা নদী আমাদের প্রবেশ করতেছে, সেই বরাক নদী। সেই বরাক নদী প্রবেশ করে এখানে এসে দুইটা স্রোতধারা সৃষ্টি হচ্ছে, একটা হলো সুরমা আর একটা হলো কুশিয়ারা। এই যে এদিক থেকে যে নদীর স্রোতধারা আসছে সেটা হলো সুরমা, আর উপর থেকে আমরা আরেকটা নদীর স্রোতধারা দেখতে পাই, এটা হলো যেটা হলো কুশিয়ারা, আর উপর থেকে যেটা আছে সেটা হলো সুরমা। দুইটা স্রোতধারা দেখতে পাই। বরাক নদী এসে এখানে দুইটা ভাগ হয়ে গেছে। এবং পরবর্তীতে আজমেরীগঞ্জে এসে এই দুইটা স্রোতধারা, একটা হলো কুশিয়ারা আর একটা হলো তোমার সুরমা, এই দুইটা নদীর স্রোতধারা যে বিভক্ত হয়েছিল, সেটা কোথায়? আজমেরীগঞ্জে হবিগঞ্জ এসে দুই স্রোতধারা মিলিত হয়েছে। এবং মিলিত হয়ে পরবর্তীতে ওই স্রোতধারা মেঘনা নাম করে নিচের দিকে পতিত হয়েছে। কী নাম ধরে? মেঘনা নাম ধরে নিচের দিকে পতিত হয়েছে। এবং পরবর্তীতে এদিক থেকে যে পুরাতন ব্রহ্মপুত্র নামে একটা শাখা ছিল, নিচের দিকে আসছিল, এই ব্রহ্মপুত্র নদীর যে দুইটা ভাগ হয়েছিল সেখানকার, তার মধ্যে একটা শাখা এই মেঘনার সাথে এসে মিলিত হবে। কোথায়? মেঘনার সাথে এসে কোথায় মিলিত হবে? ভৈরব বাজার, কিশোরগঞ্জের কোথায়? ভৈরব বাজার। কিশোরগঞ্জের কোথায়? ভৈরব বাজারে এসে মেঘনার সাথে মিলিত হবে। এবং সেখান থেকে মিলিত হয়ে মেঘনা নাম ধরে নিচের দিকে নামতে থাকবে। এবং পরবর্তীতে সেই এদিককার যে আসছিল পদ্মা, এবং উপর থেকে এদিক যে মেঘনা নদী আসলো, দুইটা চাঁদপুরে এসে মিলিত হবে। কোথায়? এই জায়গার নাম হলো চাঁদপুর। চাঁদপুরে এসে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হবে। এই ছিল মূলত যে বিভিন্ন নদ নদীগুলো বাংলাদেশের ওভারঅল যেগুলো জনপ্রিয় নদী, বড় বড় নদী, সেই নদীগুলোর মানে কোথা থেকে বাংলাদেশে প্রবেশ করছে, কোথায় কোন নদীর সাথে মিলিত হয়েছে, এবং সেখান জায়গাটার নাম এবং কোনটা কোন নদী, এই বিষয়গুলো আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই ম্যাপটা কিন্তু তোমাদের মাথায় একবারে গেঁথে নিতে হবে, কারণ এর পরীক্ষা একবার আসছে ভাই, খুব গুরুত্ব দিও, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোমার, ভালোর জন্য বলতেছি। তো এই ছিল মূলত বিষয়। তো দেখো আমরা এরপরে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, কেউ যদি স্ক্রিনশট মেরে নিতে চাও। তারপর দেখো এরপরে আমরা যে বিষয়টা তোমাদের দেখাবো, কিছু ইম্পর্ট্যান্ট আমরা তথ্যগুলো তোমাদের দেখাবো, একটু জুম করে নিই তোমরা যাতে দেখতে পারো সুন্দর মতো। আশা করি এখন সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ, জুম করা হয়েছে। দেখো এখন আশা করি সব কিছু ক্লিয়ার দেখতে পাবা। দেখো বাংলাদেশের নদী,
তো নদীগুলোর মধ্যে যে যে ইনফরমেশনগুলো তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমি তোমাদের দাগাই দিচ্ছি সেই ইনফরমেশনগুলো। এখানে অনেকগুলো আছে, সবগুলো দরকার নাই। এই ইনফরমেশনটা অনেকবার পরীক্ষা আসছে। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতটি? 57টি। যেটা বোঝার বিষয় ভাই আমি তোমাকে সেটা বুঝিয়ে দিব। আর কারণ জিকেতে কিন্তু বোঝার কম বিষয় থাকে, জিকেতে তোমার দাগাই দেওয়ার বিষয়টা বেশি থাকে, মানে কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা পড়ব, কোনটা কম পড়ব না, এই বিষয়টা এটা কিন্তু ধারণা দিতে হয়। তো আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো করার, আর যেটা বুঝাই দেওয়া সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো। তবে বুঝাই দেওয়ার জিনিস কম থাকে, এটা আগেই বলে দিই। আর বাংলাদেশে ভারতে অভিন্ন নদীর সংখ্যা কতটি? 54টি। এটা দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট না। তা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী, এটা মনে রাখিও, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী হলো 3টা, সেটা হলো কি নাফ, মাতামুড়ি এবং সাঙ্গু। আন্তর্জাতিক নদী বলা হয় কোনটাকে? ব্রহ্মপুত্রকে। এবং কুমিল্লার দুঃখ বলা হয় কাকে? গোমতী নদী। তারপর হলো 1727 সালে ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী হলো কি? যমুনা। এই যে তোমাকে যেটা বললাম, ওই যে ব্রহ্মপুত্র নদী যে ভূমিকম্প হয়েছিল এক জায়গায়, তোমাকে দেখালাম না, ওই জায়গায় ভূমিকম্প যে হয়েছিল এই কত সালে? 1787 সালে। এবং সেই ভূমিকম্পের ফলে একটা নদী সৃষ্টি হয়, সেটা কি? যমুনা। দেখাইলাম যে নিচে এসে এদিকে পদ্মার সাথে যে মিলিত হয়েছে আমাদের সেই যে যমুনা, সেই নদী। তারপর পশ্চিমাঞ্চলে লাইফলাইন বলা হয় গড়াই নদী, খুব একটা ইম্পর্টেন্ট না। পশ্চিম, এইটা ইম্পর্টেন্ট বেশি কিন্তু। পশ্চিম বাহিনীর নদী বলা হয় বিল ডাকাতিয়া। আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদী। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, খুব একটা ইম্পর্টেন্ট না এটা, চট্টগ্রামে যেটা। তবে বাংলার দুঃখ বলা হয় কাকে? এটা অনেকবার আসছে পরীক্ষায়। তারপর তবে তোমরা আমি যেগুলো এখানে মানে দাগাই দিচ্ছি সেগুলো বেশি গুরুত্ব দিবা, যেগুলো দাগা দিনি জাস্ট একবার দুইবার পড়বা আর কি, ধারণা রাখবা। তো তারপরে এরপরে দেখো, এরপরে বাংলাদেশ ও ভারতে বিভক্তকারী নদী হলো হারিয়াভাঙ্গা, বাংলাদেশ ও ভারতের বিভক্তকারী। তারপর হলো বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান নদীকে, মোটামুটি ইম্পর্টেন্ট, খুব একটা না। তারপর এইটা বেশি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ এবং মিয়ানমারের বিভক্তকারী নদীর নাম, এটা অনেকবার আসছে। এইটা বাংলাদেশ এবং ভারতে মায়ানমারের মধ্যে বিভক্তকারী নদীর নাম হলো নাফ নদী, যার দৈর্ঘ্য হলো কত? 56 কিলোমিটার, মতান্তরে 62। তবে 56টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটাই বেশি ধরা হয়। বাংলাদেশে এইটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হালদা, এই তথ্যগুলো ভালো করে মাথায় রাখিও। বাংলাদেশের প্রধান নদীবন্দর, খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রধান নদীবন্দর হলো নারায়ণগঞ্জ। আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো কম ওইগুলো বলেছি। আর বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদনকারী সক্ষম নদী কর্ণফুলী, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র যে নদীতে অবস্থিত, এটাও ইম্পর্টেন্ট। তারপরে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ যে নামে পরিচিত, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, জাস্ট ধারণা রাখবা। ব্রহ্মপুত্র নদীর বাহি ডিঙ্গিয়া, দরকার নাই। তারপর যে নদীটি, এটা খুব একটা দরকার নাই। যে নদীটির নাম জেলা থেকে হয়েছে, মোটামুটি এগুলো ধারণা রাখবা। এইটা একটু ধারণা রাখতে পারো। এই যে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরেছে এমন নদীর সংখ্যা কতটি? 4টি, এটা মাথায় রাখিও, এটা পরীক্ষায় অনেকবার আসছে। আত্রাই, মহানন্দা, পূর্ণভবা, টাঙ্গন। তারপর হলো চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী হলো আত্রাই, মোটামুটি, খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি। তারপর হলো বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী হলো একটি, এটা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে দাগাই নাও। এগুলো কিন্তু পরবর্তীতে আরও আলোচনা করব তোমাদের এই তথ্যগুলো। আর উৎপত্তি মেঘনা নদীর নাম হলো বরাক। এগুলো মোটামুটি গেল আমরা ইনফরমেশন, আমরা তোমাদের দাগায় দেওয়ার চেষ্টা করলাম পরীক্ষায়, যেগুলো থেকে তোমাদের অনেকবার কোশ্চেন আসছে, প্রশ্ন আসছে। তো দেখো আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো কিন্তু তোমরা দাগাই নিবা, বুঝছো? কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন কমন পাবা, এবং তোমাদের শেষে কিন্তু আমি দেখাবো যে প্রমাণটা, যে পরীক্ষা এগুলো থেকে আমাদের প্রশ্ন কমন আসছে কিনা বিগত সালে কোশ্চেনগুলো সলভ করে। দেখো বাংলাদেশের নদ নদী, রিভার অফ বাংলাদেশ, আমরা নদী প্রথম যে বিষয়টাই আমরা এতক্ষণ ধরে আলোচনা করে নিই সেটা হলো নদীর সংখ্যা। নদী বলতে কি বোঝায়? নদী কি? নদী বিষয়টা কি? নদী হলো, দেখো নদী সমার্থক শব্দ হলো তটিনী, তরঙ্গিনী, সরিত ইত্যাদি। এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে কিন্তু বাংলায় ক্ষেত্রে, যে নদীর সমার্থক শব্দগুলো। সাধারণ মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা, যা ঝর্ণা ধারা, বরফ গলিত স্রোত অথবা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট হয়ে প্রবাহ শেষ সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো নদী বা জলাশয়ে যদি পতিত হয় সেটাকে আমরা নদী বলি। এটার সঙ্গে আসে না কখনো পরীক্ষায়, জাস্ট এমনি ধারণা দেওয়ার জন্য। তো ওটা বাদ দাও। তো বাংলাদেশের মোট নদীর সংখ্যা এইটা মনে রাখিও, বাংলাদেশে মোট নদীর সংখ্যা হলো 405টি, কিন্তু মতান্তরে কিন্তু ধরা হয় মূলত 700টিকে। পরীক্ষা এটাই বেশিরভাগ সময় হয়, 700টা ধরা হয়। মাধ্যমিক ভূগোল ও বাংলাপিডিয়া 700টা নদী ধরা হয়, এবং নদীগুলো দৈর্ঘ্য প্রায় 22,155 কিলোমিটার। এই দুইটা তথ্য হালকা পাতলা ধারণা রাখতে পারো, তো খুব একটা না। নদ নদীর মধ্যে পার্থক্য ব্যাকরণগত, এটা আমরা আগে থেকে জানি। নদ মান হলো পুরুষবাচক আর নদী হলো স্ত্রীবাচক। যে নদীর নাম নারীবাচক তাদেরকে নদী বলা হয়, মানে যে নদীর নাম নারীবাচক, যেমন ব্রহ্মপুত্র নদ আমরা বলি, মেঘনা নদী বলি, পদ্মা নদী, আর কিন্তু ব্রহ্মপুত্র কী বলি? নদ বলা হয় তাকে, এটাই মূলত। আর যে সকল নামের পুরুষবাচক তাদের সাথে নদ বলা হয়। তো এরকম নদগুলো রয়েছে। আর একটা কি, নদীর এই যে বিভিন্ন ধরনের উৎস এবং শাখা প্রশাখাগুলো যদি আমরা তোমাদের সংক্ষেপে আগে দেখাই দিই তাহলে বিষয়টা তোমাদের সুন্দর হবে, বিস্তারিতভাবে একটু যদি দেখাই দিই। দেখো এটা এখানে একটা চিত্র দিয়ে দিছি আমি,
আগে এটা দেখো, তারপর আমরা এটা যাব নদীর উৎস বিষয়গুলো। দেখো, একটা নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, এবার যে বিষয়টা আলোচনা করতেছি না, এটা কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু আছে। তো আগে তোমাদের এই বিষয়টা ধারণা দিয়ে দিই, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এটার সাথে। তারপর আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানবো। দেখো, একটা নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় নদীর উৎস। নদীর উৎস বলতে কি, যেখান থেকে সে নদীটা উৎপত্তি লাভ করতেছে। যেমন এখান থেকে এই নদীটা উৎপত্তি লাভ করে, তার মানে এটা হলো নদীর উৎস। তো নদীর উৎস হয়ে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে এইভাবে নদীটা প্রবাহিত হয়ে অবশেষে মনে করো বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এখন এই নদীতে এখন অনেকগুলো বিষয় থাকবে। কি কি থাকবে? প্রথমে হলো উপনদী। উপনদী বিষয়টা কি? উপনদী হলো এই নদী যেমন এখান থেকে শুরু হয়ে উৎপত্তি লাভ করছে, ঠিক তেমনিভাবে অন্য কোথাও থেকে কোনো এক জায়গা থেকে, মনে করো এখান থেকে কোনো এক পর্বত থেকে, পাহাড় থেকে, এখান থেকে শুরু হয়ে কোনো একটা নদী প্রবাহিত হতে 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 অবশেষে মনে করো এই নদীর সাথে এখানে এসে মিলিত হয়েছে। এটাকে বলা হয় উপনদী। মানে অন্য কোথা থেকে উৎস থেকে শুরু হয়ে এই নদীতে যদি মিলিত হয়, তাহলে এই নদীর যে এই নদীটা আছে, মেইন যে নদীটা, এই নদীর উপনদী হলো এই নদীটা। মনে করো এটা এ নদী, কথার কথা কি দিলাম, এ নদী, আর এটা হলো বি নদী। তার মানে এর উপনদী হলো বি, এর উপনদী হলো কি, বি। কথা কি বুঝতে পারছো আমার? আর এটা যদি আমরা বিটা যদি মেইন নদী হতো, তাহলে আমরা বির শাখা নদী বলতাম আমরা এটাকে। কিন্তু ওটা তো হয় নাই, যার কারণে এটা আমাদের মেইন নদী, কিন্তু এটা অন্য কোথা থেকে সৃষ্টি হয়ে এই মেইন নদীর সাথে মিলিত হয়েছে। তার মানে এই মেইন নদীর অর্থাৎ এ নদীর উপনদী হলো বি নদী। কথা কি বুঝতে পারছো? এখন দেখো, এই যে এর যে নদীটা আছে আমাদের, এই নদীটা উৎপত্তি হয়ে এদিক থেকে এদিক দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পতিত হওয়ার পর এখান থেকে কি হয়েছে, এখান থেকে আরেকটা মনে করো এই যে মেইন নদী থেকে একটা মনে করো শাখা বের হয়ে আবার এই দিক দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। একটা মনে করো শাখা বের হয়েছে ছোটোখাটো। তো এখন এই মেইন নদী থেকে যদি আরেকটা এরকম শাখা বের হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, তখন তাকে আবার বলা হয় শাখা নদী। তখন তাকে কি বলা হয়? শাখা নদী। মনে করো এটার নাম আমরা দিলাম সি, অর্থাৎ তার মানে এর শাখা নদী হলো সি। এর শাখা নদী তখন কী হবে? সি হবে। আর এই যে বি এবং এ যে দুই জায়গায় মিলিত হয়েছে, এটাকে বলা হয় নদীর মোহনা। এটাকে কি বলা হয়? অর্থাৎ উপনদী এবং মেইন নদী যে দুই জায়গায় মিলিত হয়, এটাকে বলা হয় নদীর মোহনা বা নদীর সঙ্গম। অর্থাৎ দুইটা নদী যে মিলিত স্থান, সেটাকে বলা হয় নদীর সঙ্গম বা নদী মোহনা। এই বিষয়গুলি কিন্তু আমরা এখন আলোচনা করব। তো এটা কি কারো কোনো সমস্যা? আশা করি সমস্যা হওয়ার কথা না। আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো দেখো, এরপর নদী সম্পর্কিত বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো যেগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি, সে সবগুলো তোমাদের দেখানোর ট্রাই করি। দেখো, সর্বপ্রথম যেটা, সেটা হলো উপনদী। একটু আগে দেখানোর ট্রাই করলাম উপনদী বিষয়টা কি। উপনদী তোমাদের যেখান থেকে মনে করো নদীটা উৎপত্তি হয়ে যদি মেইন নদীর সাথে মিলিত হয়, অর্থাৎ যে নদী একটি নদী উৎস হতে উৎপত্তি হয়ে অন্য একটি মূল নদীর সাথে মিশে গেছে, তাকে উপনদী বলে। যে একটু আগেই দেখালাম বিষয়টা। তারপর হলো শাখা নদী, মানে মূল নদী থেকে সৃষ্টি হবে। যে নদী হতে অন্য একটি নদীর জন্ম হয়, তাকে শাখা নদী বলা হয়। অর্থাৎ মূল নদী থেকে যদি কোনো একটা নদীর জন্ম হয়, তাকে শাখা নদী। নাব্য নদী কোনটা? নাব্য নদী হলো শুকনো মৌসুমে নদীতে লক্ষ্য কৌশেষ মানে হলো প্রতি সেকেন্ডে 1 ঘনফুট যেটাকে বলে লিটার পানি থাকলে তখন তাকে নাব্য নদী বলা হয়। মোটামুটি ইম্পর্টেন্ট, জাস্ট ধারণা রাখতে পারো। আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী, এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট ধারণা রাখবা পরীক্ষার জন্য। তবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে না যে বলে না যে উপনদী কী, শাখা নদী কী, কিন্তু পরীক্ষায় যে জায়গা থেকে প্রশ্ন আসে বলে এই নদীর শাখা নদী কী, এই নদীর উপনদী কী, এই জায়গা থেকে প্রশ্ন আসে। তোমাদের কিন্তু পরবর্তীতে আমি এগুলো দেখাবো। দেখো, যে আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী হলো এমন এক নদী যা এক বা একাধিক দেশের রাজনৈতিক সীমানা অতিক্রম করেছে, ওইটাকে বলে আন্তঃসীমান্ত নদী। নদী উপত্যকা হলো যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, সেই খাতকে নদী উপত্যকা বলা হয়। মানে কোনো একটা খাতের মধ্য দিয়ে, কোনো একটা অঞ্চলের মধ্য দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে, সেখানে নদী উপত্যকা বলা হয়। নদীর উৎস, যেখান থেকে নদী উৎপত্তি হয়, একটু আগেই বললাম তোমাদের। তারপর এরপর রয়েছে, দেখো, এরপর রয়েছে মূলত নদীর মোহনা। মোহনা মানে কি? নদীর কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয়, তখন সেই পতিত স্থানকে নদীর মোহনা বলা হয়ে থাকে। নদীর মোহনা মানে নদীটা যেখানে পতিত হচ্ছে। মনে হয় একটু আগে দেখালাম না তোমাদের নদীর বিভিন্ন নদীগুলো, তো সর্বশেষ কোথায় গিয়ে পতিত হয়? বঙ্গোপসাগরে। এই যেখানে পতিত হচ্ছে বঙ্গোপসাগরে, সেটাকে মূলত নদীর মোহনা বলা হয়। কথা কি বুঝছো? এরপরে আছে হলো নদীর সঙ্গম। নদীর সঙ্গম কি? দুই বা ততোধিক নদীর মিলনস্থানকে নদীর সঙ্গম বলে। এগুলো আবারও বলছি, এগুলো মুখস্থ না, এগুলো কি না মুখস্থ না, জাস্ট ধারণা। এগুলো পরীক্ষায় আসে না ভাই, জাস্ট মুখস্থ না, এগুলো ধারণা রাখবা যে দুই বা ততোধিক নদীর মিলনস্থানকে নদীর সঙ্গম বলে। তো বলা যাবে না ভাই, তোমাকে বলবো না যে একবার পরীক্ষায় একবার আসবেই না। তুমি এমনভাবে পড়বা যেন পরীক্ষা আসলে যেন তুমি উত্তর করতে পারো, হ্যাঁ এটা হইতে পারে, এরকম যেন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে, এমনভাবে পড়বা। এখন তুমি মনে করো যে আমি বললাম যেগুলো পরীক্ষায় খুব একটা আসে না, তার মানে তুমি একবার ফেলে দেবে, এরকমটা না। তোমার জিকের ক্ষেত্রে কী করতে হবে? সবগুলো টপিকেই পড়তে হবে, কিন্তু যেগুলো পরীক্ষায় বেশি আসে ওইগুলো বেশি গুরুত্ব দিবা, ওইগুলো বারবার পড়বা, ওইগুলো লিখে লিখে পড়বা, কারণ ওইগুলো পরীক্ষা বেশি আসে। আর যেগুলো কম আসে এগুলো পড়বা, কিন্তু অত গুরুত্ব দিবে না। গুরুত্ব দিবা, সময়টা দিবা বেশি হলো যেগুলো পরীক্ষা বেশি আসে, এটাই।
তো দোয়াব হলো প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। খাড়ি হলো নদী বিস্তৃত অধিক মোহনাকে খাড়ি বলে। এগুলো ধান রাখবা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ইম্পর্টেন্ট, এই দুইটা অনেকবার পরীক্ষা আসছে, জয়ন্তী এবং শিকন্তী, এই দুইটা আসছে ভাই। ওই জন্য তোমাকে এই দুইটা বারবার আমি একবার খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, ওই জন্য এগুলো একটু বুঝতে তোমাদের সমস্যা হতে পারে। একটা হলো তোমাদের বলে দিচ্ছি মুখে মুখে, দেখো প্রথমটা হলো জয়ন্তী, প্রথমটা কি প্রথমটা হলো পয়ন্তী, সরি যে আমাদের একটু মানে হয়ে গেছে টাইপিং মিস্টেক বলতে কি একটু দাগাই দিছি বেশি, তো এই জন্য একটু বুঝতে আর কি সমস্যা আছে। আমি তারপর বইয়ে দেখে নিচ্ছি ওইখানে যে কি লেখা আছে। তো পয়ন্তী লেখা আছে, পয়ন্তী, ওটা হবে কি পয়ন্তী। দেখো পয়ন্তী কোনটা, নদী বা চর এলাকা যদি জাগে তখন যারা চাষাবাদ শুরু করে তখন তাকে বলা হয় পয়ন্তী। অর্থাৎ দেখো এই যে তোমরা দেখছো না তোমাদের এলাকায় নদীগুলোতে যে বিশেষ করে এখনকার মৌসুমে অনেক বিভিন্ন ধরনের কিন্তু ধানের চারা রোপণ করে কিন্তু নদীগুলোতে, কারণ এখন নদীতে চর জাগে, নদীতে পানি নেমে আসে, কিন্তু এখন নদীতে খুব একটা পানি থাকে না। তো এরকম যে অঞ্চল মানে এগুলোকে মূলত পয়ন্তী বলা হয় থাকে। নদী চর জাগলে যারা চাষাবাদ শুরু করে, এই যে চাষাবাদ যারা করে তাদেরকে মূলত বলা হয় পয়ন্তী, যারা চাষাবাদ করে। আর শিকন্তী আরেকটা আছে, শিকন্তী হলো নদী ভাঙ্গনে সর্বশস্ত যে জনগণ, মানে নদী ভাঙ্গনের ফলে অনেক দেখো না যে বিভিন্ন এলাকায় আছে নদী ভাঙ্গনের ফলে মানুষদের ঘর বাড়ি হারিয়ে যাচ্ছে, জায়গা জমি হারিয়ে যাচ্ছে। তো এরকম যারা এটার শিকার হচ্ছে এইসব জনগণকে শিকন্তী বলে। এটা আমি যেভাবে মনে রাখছিলাম, এই যে এখানে শিকন্তী বানানোর দন্তস্ব আছে, আর কোনো কিছুর একটা শিকার হওয়া সেটা বানানো কিন্তু আমরা জানি, কিন্তু শিকন্তী থেকে আরেকটা বিষয় আছে শিকার হওয়া। তার মানে এখানে তারা কিসের বিষয়ে শিকার হচ্ছে, দন্তের সাথে শিকন্তী আছে, দন্তের সাথে কিন্তু শিকার আছে। আমি এভাবে মনে রাখছিলাম, তোমরা যদি এমনিতে মনে থাকে ভালো, শিকার করা হয় কোনো কিছু, তার মানে এটা কোনো কিছু একটা বিষয়ে শিকার হচ্ছে কিসের, নদী ভাঙ্গনের, এভাবে দেখো। তারপর হলো পোটোমোলজি, নদী বিষয়ক বিদ্যা, মোটামুটি ধারণা রাখবা। তো এরপরে হলো এই যে নদীগুলোর এবার যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা নিয়ে আসছি, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু তোমায় খুব ভালোভাবে পড়তে হবে ভাই, অবহেলা করিও না এগুলো। এবার যে তথ্যগুলো তোমাদের দিব, প্রধান নদীগুলোর বিভিন্ন ধরনের, বাংলাদেশের যে প্রধান নদীগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের বর্ণনা। দেখো তোমাদের সুবিধার্থে একটু জুম করে নিই। প্রথমে আমরা যে নদীটা জানবো, এই নদীটা অনেকগুলো নাম। কি নাম? প্রথমে পদ্মা, গঙ্গা, কীর্তিনাশা, নলিনী। এই নদীটা কিন্তু সবগুলো ওই একটাই নাম, পদ্মা, গঙ্গা, কীর্তিনাশা, নলিনী। এবং এই পদ্মার পূর্ব নাম কিন্তু কীর্তিনাশা, এটা মাথায় রেখে। পদ্মার পূর্ব নাম কি? এই পদ্মা নদীর পূর্ব নাম হলো কীর্তিনাশা। পদ্মা নদীর পূর্ব নাম কি? কীর্তিনাশা। এখন এই পদ্মা নদী, প্রত্যেকটা নদীর তোমরা যে বিষয়গুলো জানবা বলে দিই, সর্বপ্রথম বলে দিই, প্রত্যেকটা নদীর যে বিষয়গুলো তোমরা মাথায় রাখবা এবং খুব ভালোভাবে মাথায় রাখবা, সেই বিষয়গুলো হলো সেই নদীটার উৎপত্তি। কি বললাম? নোট করে নাও, প্রত্যেকটা নদীর বিষয়গুলো জানবা। উৎপত্তি, তারপর প্রবেশ মুখ, আমরা কিন্তু এটা আগে আলোচনা করছি। প্রবেশ মুখ মানে কোথা থেকে কোথায় প্রবেশ করছে, কোথায় গিয়ে মিলিত হয়েছে, এটা তো আর নতুন করে জানা বিষয় না, এটা কিন্তু আলোচনা করছি, এটা অনেক ইজিভাবে আলোচনা করছি। প্রবেশ মুখটা মানে কষ্ট করার কথা না, আর উৎপত্তিটা অনেক ইজি হয়ে যাবে যখন আলোচনা করবো। দেখো তোমাদের কীভাবে ইজি করে দিচ্ছি। তারপর হলো মিলনস্থল, ওই একই কথা, প্রবেশ মুখ মিলনস্থল, এটা কিন্তু আলোচনা করছে এই দুইটা। তারপর হলো শাখা নদী, কোন শাখা নদী রয়েছে, সেই শাখা নদীগুলো, এবং উপনদী কোনগুলো উপনদী রয়েছে, এবং এগুলোর মধ্যে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, বুঝছো? আমি কিন্তু এগুলো প্রচুর অ্যানালাইসিস করছি, তো এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বেশি আমি কিন্তু এই যে মার্ক করে দিছি, দেখছো? এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন বাকিগুলো যে ইম্পর্টেন্ট মানে বাকিগুলো যে পড়বা না এমনটা না, বাকিগুলো পড়বা, তবে এগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কম দেয়। যেগুলো আমি দাগাই দিছি, খুব বেশি দাগাইছি, মানে যত বেশি যেটাতে দাগানো বেশি, তার মানে সেটা তত বেশি ইম্পর্টেন্ট। আমি এভাবে দাগাইছি, আমি একবার অনেক অ্যানালাইসিস করার পর তারপর তোমাদের কিন্তু এটা দিচ্ছি। দেখো যে সর্বপ্রথম আমরা নদীগুলোর উৎপত্তি জানবো, সেই নদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। দেখো তুমি পদ্মা নদী কোন দিকে, ম্যাপটা ধরো, তুমি যদি এই যে প্রথমে যে ম্যাপটা কেন দেখাইলাম বলো তো, ওই ম্যাপটা তোমার সম্পূর্ণ ওই নদীর হিসাব কিতাব, নদীর ক্লাসটা সম্পূর্ণটা বোঝার ক্ষেত্রে কাজে লাগবে। তো ওই ম্যাপটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো তো, পদ্মা নদী কোন দিক থেকে প্রবেশ করছিল। পদ্মা নদী কিন্তু আমাদের প্রবেশ করেছিল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল দিয়ে। তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, ওই দিক দিয়ে আমাদের ওই নদীটা কোথায় গিয়ে উঠতে পারে, দেখো চিন্তা করো। এখন ওই দিক দিয়ে আমাদের যে হিমালয় পর্যন্ত কিন্তু ওই নদীটা কিন্তু আসছে, ওই নদীটা যেহেতু বড় নদী, এবং ভারতে ওই নদীটার নাম কিন্তু গঙ্গা নদী। তো এখন দেখো ওই নদীটা কিন্তু বাংলাদেশে কোথাও উৎপত্তি হয়নি, তার মানে অবশ্যই এটা ভারতের কোথাও উৎপত্তি হয়েছে। তো ভারতের একটা জায়গার নাম তখন তোমরা দিবা, তখন এই যে এইটা যদি পড়ো তাহলে ইজিলি কিন্তু তোমার মনে থাকবে। তারপর ইজি কিন্তু যে এই নদীটা উৎপত্তি যেটা কোথায়, সেই নদীটা উৎপত্তি হলো হিমালয়ের পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। খুব ভালোভাবে মনে রাখবা, এটা পরীক্ষায় অনেকবার আসছে, এইগুলা বলে দিচ্ছি, বারবার পড়ো এগুলা, কারণ যেটা ভাই আমি বলে দিচ্ছি, নাহলে তোমরা মুশকিল। তোমরা দেখাবো, প্রমাণ দেখাবো, একটু ওয়েট করো,
যে তোমাদের এই এমসিকিউগুলো যখন সলভ করবো তোমাদের কিন্তু প্রমাণ দেখাবো হাতে নাতে যে এগুলো কমন আসছে কিনা, এগুলো থেকে পরীক্ষায় আসছে কিনা হাতে নাতে দেখাবো। জাস্ট শুধু শেষ পর্যন্ত লেগে থাকো। দেখো উৎপত্তি হলো হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীটার উৎপত্তি হয়ে ভারতের গঙ্গা নাম ধারণ করে বাংলাদেশে মূলত পদ্মা নাম ধারণ করে যে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ মুখ কোনটা? প্রবেশ মুখে একটু আগে এটা আলোচনা করছি, এটা এই ম্যাপটাতে যে ভালোভাবে বুঝছে তার দুইটা বিষয় মানে শেষ হয়ে গেছে। একটা হলো কি প্রবেশ মুখ, আর একটা হলো তোমার মিলনস্থল। এই দুইটা বিষয় তার শেষ হয়ে গেছে। এই দুইটা বিষয় আগে থেকে আলোচনা করা হয়ে গেছে, প্রবেশমুখ এবং মিলনস্থল। যে ওই প্রথমকার যে ম্যাপটা দেখাইলাম ওই ম্যাপটা ভালোভাবে বুঝছে, তার এই দুইটা বিষয় নতুন করে বোঝা লাগবে না, সে এমনিতেই পারবে। তো দেখো প্রবেশমুখ হলো রাজশাহী অঞ্চল দিয়ে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তারপর হলো ফারাক্কাবাদ, রাজশাহী সীমান্তে ওই সীমান্ত হতো এখানে এই নদীতে কিন্তু একটা বড় বাঁধ দেওয়া হয়েছে যেটাকে আমরা ফারাক্কাবাদ বলি। এই বাঁধের দৈর্ঘ্য হলো 16.5 কিলোমিটার, যেটাকে 11 মাইল, এবং এই দূরে এটা মূলত একবারে বাংলাদেশে না, এটা ভারতের আরও ভিতরে রয়েছে। সেটা হলো মুর্শিদাবাদের জঙ্গিপুরের গঙ্গা নদীর উপর এই বাঁধ নির্মাণ করা হয়েছে মূলত, যেটাকে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে তারা নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু এই বাঁধটা কিন্তু সঠিকভাবে তারা ব্যবহার করতেছে না, অর্থাৎ পানি যখন যেটা ছাড়া দরকার সেভাবে ছাড়তেছে না। কীরকম বিষয়টা হয়েছে যে তাদের যখন দরকার তখন পানিটা আটকায় রেখে তাদের অভাবটা সেটা পূরণ করি। কিন্তু আমাদের এদিকে মানুষজন বাঁচতেছে না মরতেছে এরকম এটা কোনো দেখার বিষয় নেই। কিন্তু যখন আবার পানি ওভারলোড হয়ে যাচ্ছে, তাদের দিকে মানুষজন বন্যার পানিতে ডুবে যাচ্ছে, তখন আবার তারা বাঁধ ছেড়ে দিচ্ছে, যার কারণে তখন এদিককার অনেক জায়গায় কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে। এই মূলত ঘটনা আর কি। তারা সঠিকভাবে পানি বিভিন্ন ধরনের পানি মোটরের চুক্তি হয়, কিন্তু এই চুক্তিগুলো তারা মানে না। তো এরপরে হলো মিলনস্থল, কোথায় কোথায় এই নদীটা মিলিত হয়েছে। দেখো পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে, একটু আগে দেখাইলাম। এবং পদ্মা নদী মেঘনার সাথে আবার কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। এবং মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এগুলো তো সব দেখাইছে তোমার ভাই। যদি নতুন যার কাছে মনে হবে সে প্রথমে ব্যাক করে এই প্রথমে আবার যাও, প্রথমে দেখো, প্রথম থেকে দেখো। আমি কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আলোচনা করছি। এখন কেউ যদি এমনিতে পড়ে আমি গ্যারান্টি দিব তার মনে থাকবে না। যদি এমনিতে এই যে শুধু সংখ্যা পড়ে যে পদ্মা ও নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে, তারপর পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে, এবার মনে থাকবে না ভাই। আমি নিজে পড়ছি, বারবার পড়ছি, ভুলে যাই। তো তোমরা ওই জন্য এই ম্যাপটা যেটা প্রথমে বাংলাদেশের ম্যাপটা দিয়ে যে নদীগুলো আলোচনা করছি এইটা মাথায় একবারে সেট করে নিবা। কথা কি বুঝছো? আমার মাথায় একবারে গেঁথে নিবা, তাহলে তোমার এগুলো বিষয়গুলো কষ্ট হবে না। এরপরে শাখা নদী, শাখা নদী যেগুলো মনে রাখবা দেখো কুমার ইম্পর্টেন্ট, ভৈরব, মাথাভাঙ্গা, কপোতাক্ষ, মোটামুটি, গড়াই, মধুমতি, আড়িয়ালখা। তবে সব থেকে বেশি যেগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো ইম্পর্ট্যান্ট, তো সব থেকে বেশি হলো ভৈরব, মধুমতি, আড়িয়ালখা। এই তিনটা একবারে 3 স্টার, আর বাকিগুলো হলো 2 স্টার, আর কপোতাক্ষ হলো 1 স্টার। সবগুলোই পড়বা, কিন্তু পরীক্ষায় যেগুলো থেকে বেশি প্রশ্ন দেয় আমি ওগুলো বেশি স্টার করছি, এটা মানে অ্যানালাইসিস করার পর। তা উপনদী থেকে যেটা থেকে সবচেয়ে বেশি আছে সেটা হলো মহানন্দা। মহানন্দা বলে যে এই মহানন্দাটা কী, এটা কোন নদীর উপনদী? সেটা হলো পদ্মার উপনদী। তার নাগরটা মাঝে মধ্যে যায়, নাগর কুলিক, মোটামুটি খুব একটা ইম্পর্টেন্ট না, তো এই মহানন্দাটা বেশি দেয়। দেখো পদ্মা, মেঘনা, যমুনা 3 নদীর মিলিত নাম হলো মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। যেটা তোমাদের দেখাইছি যে 3টা নদী পদ্মা মেঘনার সাথে এদিকে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রের যে একটা ধারা সেটার সাথে মিলিত হয়েছে। তারপর হলো যমুনার সাথে, পদ্মা হলো ব্রহ্মপুত্রের যে একটা ধারা যমুনা, সেই যমুনার সাথে মিলিত হয়েছে। আর পরবর্তীতে আবার এদিক থেকে সিলেটের এদিক থেকে নদীতে আসছিল মেঘনা, সেই মেঘনার সাথে পরবর্তীতে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ওই জন্য বলছে 3 নদীর মিলিত ধারা মেঘনা নাম করে বঙ্গোপসাগরে পড়েছে। তো এরপরে দেখো, এরপরে আসলে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী, এই নদীটা অনেক ইম্পর্ট্যান্ট বাণিজ্যের ক্ষেত্রে এবং অর্থনীতির ক্ষেত্রে অনেকটা মানে প্রভাব রাখে। তার কারণ হলো এখানে থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, জলবিদ্যুৎ। ওই জন্য দেখো কর্ণফুলী নদী বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী। কেন খরস্রোত নদী বলা হয়? কারণ এটা পাহাড় থেকে মানে অনেকটা তৈরি হয়, এই জন্য এটাকে খরস্রোত নদী বলা হয়ে থাকে, মানে পাহাড়ি একটা নদী বলা চলে। এবং এই জন্য অধিক খরস্রোত হওয়ার কারণে এখানে জলবিদ্যুৎ রয়েছে। এবং চট্টগ্রাম অঞ্চলের মূল নদী এটা, এই চট্টগ্রামে ধরতে পারে মূল নদী, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তবে এটা মনে রাখো যে বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী হলো এই কর্ণফুলী নদী। এবং এইটা ইম্পর্টেন্ট যে কাপ্তাই নামক স্থানে 1662 সালে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, মানে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই কর্ণফুলী নদীতে। কারণ এখানে যেহেতু স্রোতধারা অনেক বেশি, এই স্রোতধারাকে কাজে লাগিয়ে মূলত জলবিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তা উৎপত্তিটা মনে রাখবা, উৎপত্তি হলো মিজোরামের লুসাই পাহাড়ি। এই যে পার্শ্ববর্তী আমাদের ভারতের যে অঞ্চল মিজোরাম রয়েছে, সেই বাংলাদেশের পার্শ্ববর্তী সেই মিজোরামের লুসাই পাহাড় থেকে এই মানে নদীটা উৎপত্তি হয়েছে। এই প্রবেশমুখ মূলত হলো রাঙ্গামাটি
যে মানাগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, রাঙ্গামাটি অঞ্চলটা দিয়ে মূলত বাংলাদেশের প্রবেশ করেছে। এর উপনদী এগুলোর দরকার না, এগুলো পরীক্ষায় আসে না। প্রবেশ মুখটাও খুব একটা দরকার না, তুমি এখান থেকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখবা, দেখো বাংলাদেশে খরস্রোতা নদী দাগাইদি, তারপর হলো এটা কাপ্তাই নামক স্থানে এত সালে করা হয়েছে, তো উৎপত্তি স্থল শেষ এটা, আর প্রবেশ মুখটা হালকা, এটা খুব মোটামুটি ধারণা রাখবা। তবে এই তিনটা ইনফরমেশন একটু বেশি রাখবো মনে। এই ছিল মূলত হলো কর্ণফুলী নদী। দেখো আমি কিন্তু তোমাদের যেগুলো ইম্পর্ট্যান্ট তোমাদের কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি, এগুলো বেশি গুরুত্ব দিবা ভাই, তোমাদের শেষে প্রমাণ দেখাচ্ছি যে এগুলো থেকে যে প্রশ্ন বেশি আসছে, যেগুলো ইম্পর্ট্যান্ট বেশি, যেগুলো দাগিয়ে দিছি। দেখো এরপরে মেঘনা নদী। মেঘনা নদী সম্পর্কে তোমাদের যদি বলি, ভারতের এই নদীর নাম হলো মূলত মেঘনা নদীকে বরাক নদী বলা হয়ে থাকে। ভারতে কেন বরাক নদী বলা হয়, কারণ ওই বরাক নদী একটা শাখা, একটা হলো বরাক নদী কিন্তু দুইটা শাখা হয়েছে বাংলাদেশে, তোমাদের কিন্তু এগুলো প্রথমে আলোচনা করছি। দুইটা শাখা, একটা হলো সুরমা আর একটা হলো কুশিয়ারা। তো সুরমা কুশিয়ারা মিলিত হয়ে পরবর্তীতে তোমার মেঘনা নাম ধারণ করছে, ওই মেঘনা হয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরে পরিণত হয়েছে, কিন্তু ওটা ভারতে তো বরাক নদীর নাম। তো ওই জন্য বলছে এই মেঘনা নদী বাংলাদেশে যেটা, সেটা ভারতে হলো বরাক নদী। তো মেঘনা নদী দেখো তোমাদের যদি একটু সুন্দরভাবে দেখাই বিষয়টা, একবারে পুরো এটা নিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো মেঘনা নদী, এই মেঘনা নদী হলো বাংলাদেশের নাব্যতম নদী, দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম এবং গভীরতম নদী। এই মেঘনা নদীকে মূলত ধরা হয়। এখন এখানের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম যে নদী, এই নদী এখন বর্তমানে মেঘনা না, এখন বর্তমানে এই যে বাংলাদেশের যদি দীর্ঘতম নদী বলা হয়, সাম্প্রতিক এগুলো পরিবর্তন করা হয়েছে, কিন্তু তোমরা চাইলে মানে নোটটা করে নিতে পারো। বাংলাদেশে দীর্ঘতম নদী হলো পদ্মা ধরা হয়, এবং ক্ষুদ্রতম নদী হলো গাঙ্গিনা, তারপর হলো প্রশস্ততম ও গভীরস্রোত নদী হলো মেঘনা ধরা হয়, এবং খরস্রোত নদী হলো কর্ণফুলী। এই ইনফরমেশনগুলো তোমরা নোট করে নিতে পারো। আমি আবারও বলছি যে বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা, তারপর হলো ক্ষুদ্রতম নদী হলো গাঙ্গিনা, তারপর হলো প্রশস্ততম ও গভীরতম নদী হলো মেঘনা, তারপর হলো খরস্রোত নদী হলো কর্ণফুলী। এই ইনফরমেশনগুলো তোমরা নোট করে নিবা খুব সুন্দরভাবে। কেন, কারণ এগুলো এখন চেঞ্জ হয়েছে, এখানে যে সবগুলো বিষয়ে কিন্তু মেঘনা ধরা হয়েছিল আগে, কিন্তু এখন সবগুলো না। তো এরপরে দেখো, এরপরে মেঘনা তোমরা উৎপত্তিটা জানবা, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। মেঘনা হলো আসামের বরাক নদী, নাগা মণিপুরী, দক্ষিণে লুসাই পাহাড় হইতে অংশ, এটা মাউসাং অংশ, এটা লাগবে না, সেটা মনে রাখবা যে নাগা মণিপুরীর মানে বরাক নদী আসামের নাগা মণিপুরী লুসাই পাহাড় থেকে, আসামের নাগা মণিপুরী লুসাই পাহাড় থেকে এই নদীটার উৎপত্তি হয়েছে। কোন নদী? মেঘনা নদী, যেটা মনে করো বরাক হয়ে আসছে, ওই নদীটাই উৎপত্তিটা কথা বলতেছে। তার মানে দেখো এই নদীটা প্রবেশ মুখ, এটা আগে জানি আমরা, এটা হলো সুরমা কুশিয়ারা নামে দুটি শাখা বিভক্ত হয়ে সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এটা তো আগে আলোচনা করছি। মিলনস্থল এটা জানি, সুরমা কুশিয়ারা হবিগঞ্জে আজমেরগঞ্জে কালনি নাম ধারণ করেছে, এটা কালী নাম ধারণ করে নিচে নামছে, এবং পরবর্তীতে কালনি নামে দক্ষিণ কিছু দূরে প্রবাহিত হয়ে ভৈরব বাজারে এসে মেঘনা নাম ধারণ করেছে, এগুলো কিন্তু আলোচনা করছি। এবং পরবর্তীতে পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা কিশোরগঞ্জে ভৈরব বাজারে মিলিত হয়েছে, এবং পদ্মা নদী যমুনার সাথে গোয়ালন্দে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই সবগুলো বিষয় কিন্তু আমরা এতগুলো ঝামেলা না করে আমরা কিন্তু প্রথমেই ম্যাপটাতে ইজিলি কিন্তু আলোচনা করে দিছি। তোমরাই বলো, এখানে কিন্তু একটু কষ্ট হয়েছে, একটু কিন্তু কষ্ট হয়নি। তো এই জন্য তোমরা ম্যাপটা মাধ্যমে পড়বা, এগুলো এমনিতে পড়লে ভাই মনে থাকবে না। তোমাকে বারবার এই কথাটা বলতেছি, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে, ওই জন্য বলতেছি। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো আমাদের শাখা নদীগুলো। এই মেঘনা আমাদের মূলত কী কী শাখা নদী রয়েছে দেখো মেঘনার এই শাখা নদীগুলোর মধ্যে হলো তিতাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এটা অনেক বাজে যায় যে তিতাস কার শাখা নদী, এটা হলো মেঘনা শাখা নদী। ডাকাতিয়ারা মোটামুটি খুব একটা না, তিতাসটা থেকে পরীক্ষা বেশি দেয়। তো উপনদীগুলোর মধ্যে গোমতীটা সব থেকে বেশি দেয়। কোনটা? গোমতী। বাকিগুলো দেয়, গোমতীটা সবচেয়ে বেশি দেয়। তারপর সীতালক্ষা মোটামুটি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো একটু মনে রাখিও। তারপর এখানে হলো তিতাস নামে একটা নদী আছে, এটাও। তবে সবচেয়ে বেশি গোমতীটা এখানটার মধ্যে বেশি দেয় পরীক্ষায়। তো বাকিগুলো তোমরা মনে রাখবে, কিন্তু কখনো বলি নাই যে বাকিগুলো পড়বা না ভাই, এটা না, মানে ওইটা বেশি দেয় একটু, উদাহরণটা বেশি টানে, কিন্তু বাকিগুলো যে দিবে না এরকমটা না, বলা যায় না, দিতে পারে। এখন ওইটা তোমাকে ওই জন্য দিয়ে দিলাম। এরপরে হালদার জন্য দুইটা ইনফরমেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে। সে দুইটা ইনফরমেশন কি দেখো, এই প্রশ্নটা যে কতবার আসছে রে ভাই, তোমাদের কি বলবো আর, মানে অসংখ্যবার আসছে, যে এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য কেন্দ্র কোনটা? এশিয়ার সর্ববৃহৎ
প্রাকৃতিক মৎস্য কেন্দ্র কোনটা? এই হালদা নদী, এশিয়ার সর্ববৃহৎ। তা চিন্তা করছো কতটা প্রভাব এই নদীটার অর্থনীতি বাণিজ্য ক্ষেত্রে আমাদের। আর এটা হলো খরস্রোতা নদী, দরকার নাই। হালদা ভ্যালি, খাগড়াছড়িতে, এটা একটু মনে রাখিও। এটা যদি আমরা পরবর্তীতে আলোচনা করব, উপত্যকা, তারপর বিভিন্ন ধরনের বাংলাদেশের ভূমির উপর অনেকগুলো বিষয় যখন আলোচনা করব তখন এই বিষয়টা আসবে যে হালদা ভ্যালি কোথায় অবস্থিত। হালদা ভ্যালি হলো খাগড়াছড়িতে অবস্থিত। তারপর হলো সরকার 2022 ডিসেম্বর 2020 সালে হালদা নদীকে হেরিটেজ হিসাবে গণনা করে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যেহেতু এটা মানে সেই তৎকালীন বিষয়ের ঘটনা, এখনকার না। এটা একবার পড়বা, খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি। তবে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম কার্ডটা হয়, ওটা গুরুত্ব দিও। এরপর দেখো, এরপর নদীগুলোর মধ্যে আমরা যদি পরবর্তী নদীগুলো যাই, তোমাদের যদি দেখানোর ট্রাই করি, ব্রহ্মপুত্র এবং লোহিত। দেখো, ব্রহ্মপুত্র এবং লোহিত এই নদীগুলোর মানে ব্রহ্মপুত্র নদীর আরেক নামই হলো মূলত লোহিত। ব্রহ্মপুত্র নদীর আরেক নাম কি? লোহিত। মানে এই নদীটাকে দুইটা নামে মূলত চেনা হয়, একটা ব্রহ্মপুত্র, আরেকটা হলো লোহিত। দেখো, ব্রহ্মপুত্র এইটাকে মূলত নদ বলা হয়ে থাকে। এটা একটা আন্তর্জাতিক নদী, কারণ এই ব্রহ্মপুত্র নদীটা বিভিন্ন অঞ্চল দিয়ে, বিভিন্ন এলাকা দিয়ে, শুধু বাংলাদেশ না, ভারত, নেপাল, ওই দিক দিয়ে তোমার হলো চীন, বিভিন্ন অঞ্চল দিয়ে মূলত এই নদীটা প্রবাহিত হয়েছে এবং অপরিশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই জন্য এই ব্রহ্মপুত্র নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়। এটি এই যে বলছে ভারত, ভুটান, চীন, নেপাল, দুঃখিত, নেপাল বলছি, সেটা হলো ভারত, ভুটান, চীন, বাংলাদেশ, এর মধ্যে দিয়ে এই নদীটা মূলত প্রবাহিত হয়েছে। তা প্রথমে উৎপত্তিটা জানবা, এই নদীটা কোথায়? উৎপত্তি হলো হিমালয় কৈলাস সিংহের মানস সরোবরে হ্রদ হতে এই নদীটা উৎপত্তি। এবং তিব্বতের, এটা দরকার নাই, এটা প্রথম কথা শুধু জাস্ট মনে রাখবা। প্রবেশমুখ, এটা তো জানো যে খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি। মানে সবচেয়ে বেশি প্রত্যেকটা নদী যে তিনটা ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা উৎপত্তি, শাখা নদী, উপনদী। এই তিনটা ইনফরমেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নদীর। কথা কি বুঝছো? এই তিনটা ইনফরমেশন থেকে সব থেকে বেশি তোমাদের প্রশ্ন আসে। এর যে মিলন স্থানগুলো, এগুলো তো আলোচনা করছি, ওই জন্য তোমাদের আর বললাম না। মিলন স্থানগুলো, শাখা নদীগুলো মনে রাখবা। শাখা নদীগুলো হলো যমুনা, শীতলক্ষা এবং বংশী। আর উপনদী হলো কি? ধল্লা এবং তিস্তা। এই দুইটা হলো এর উপনদী। তা এরপর হলো যে আছে সেটা হলো কি? যমুনা। যমুনা নদী আরেক নাম হলো, আমরা মূলত দেখতে পাই, সেটা হলো কি? জনাই নদী। যমুনা নদী আরেক নাম কি? যমুনা নদী আরেক নাম হলো জনাই নদী। তো এই যমুনা নদী, সেই নদীটা কি হয় দেখো, 1787 সালে সংঘটিত ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়। এই বলে নতুন একটা স্রোতধারা সৃষ্টি হয়। সেই নতুন যে স্রোতধারা, এই নতুন স্রোতধারা মূলত হলো আমাদের যমুনা। সেখানে একটা হলো পুরাতন ব্রহ্মপুত্র আর একটা হলো যমুনা, এই দুইটা স্রোতধারা মূলত দেখতে পাই। তো এর উৎপত্তি আমরা জানবো, উৎপত্তি কোথায়, কোথা থেকে এই উৎপত্তি হয়েছে, এই যমুনা নদী। সেই যমুনা নদীর মূলত আমরা উৎপত্তি দেখতে পাই কৈলাস সিংহের মানস সরোবরের হ্রদ হতে এই যমুনা নদী উৎপত্তি হয়েছে। আর মিলন স্থানগুলো তো জানো, এই যমুনা নদী কোথায় কোথায় মিলিত হয়েছে সেটা আমরা কিন্তু ম্যাপে এইগুলো দেখাইছি, ওই জন্য এখানে আলোচনা করলাম না। তো শাখা নদী দেখো, শাখা নদীগুলো হলো ধলেশ্বরী, তা বুড়িগঙ্গা, তবে ধলেশ্বরীটা পরীক্ষা বেশি আছে। আর উপনদীগুলোর মধ্যে হলো তিস্তা, কর্তো এবং ধল্লা, এই তিনটা সব থেকে বেশি আছে। তবে তার মধ্যে তিস্তা এবং ধল্লা এই দুইটা বেশি আসে, আর বাকিগুলো রয়েছে আর্তাই এবং বরাল, এই নদীগুলো মূলত এইগুলো ছিল হলো যমুনার উপনদী। তো এরপরে দেখো, এরপরে আমরা তোমাদের মানে অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে বিরক্ত হচ্ছ, তো দেখো এরপরে বিষয়গুলো দেখানোর ট্রাই করি। এরপর হলো তিস্তা। তিস্তা দেখো, তিস্তা নদী বাংলাদেশের এই নদীটা উৎপত্তি স্থল কোথায়? তিস্তা নদীর মূলত উৎপত্তি স্থলটা মনে রাখবা। উৎপত্তি স্থল হলো তিস্তা নদী উৎপত্তি হয়েছে হলো সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এই নদীটার উৎপত্তি হয়েছে। এটা প্রবেশমুখ, এটা কোথা দিয়ে প্রবেশ করেছে আমরা জানি, নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করছে। তারপর হলো মিলনস্থল, কোথায় গিয়ে মিলিত হয়েছে? তিস্তা নদী। আমরা জানি তিস্তা এদিকে হলো ব্রহ্মপুত্র, দুইটা নদী আসছে, সেটা কুড়িগ্রামের নিকটের সাথে এবং কুড়িগ্রামের নিকটে ব্রহ্মপুত্রের সাথে, সেখানে মূলত আমরা এই মিলনটা দেখতে পাই। তো এরপরে দেখো, এরপর সাঙ্গু নদী। সাঙ্গু নদী কী ক্ষেত্রে আমাদের প্রভাব রাখে? সাঙ্গু নদী হলো উৎপত্তিস্থল হলো আরাকান পাহাড় থেকে। এটা মূলত যে প্রবেশমুখ বান্দরবান, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। পতিত হলো চট্টগ্রামের বাঁশখালী, ইম্পর্টেন্ট না খুব একটা, জাস্ট মনে রাখবা যে এটা উৎপত্তি কথা। সাঙ্গু নদীর উৎপত্তি হলো ইয়া থেকে, এই আরাকান পর্বত থেকে সাঙ্গু নদীর উৎপত্তি। এরপর হলো কীর্তনখোলা নদী। কীর্তনখোলা নদী দেখো, যেটা হলো এই যে আমি যেখানে আছি বর্তমানে কীর্তনখোলা, বরিশালে, আমি এখানকার এই নদী, এটা কীর্তনখোলা নদী। তো এই নদী উৎপত্তি হলো আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে কিন্তু এই নদীটা গেছে, এই কীর্তনখোলা নদী একবার আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘেসে গেছে। তো পদ্মা নদীর শাখা নদী হিসাবে এবং আড়িয়ালখার শাখা নদী হিসাবে কীর্তনখোলা, এটা বর্তমানে বরিশালের নদী। মোটামুটি একটা ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না এই কীর্তনখোলা নদী, পরীক্ষায় খুব কমই আসে, মানে নাই বললেই চলে এক কথায়।
তো এরপরে দেখো, এরপরে আছে মাতামুহুরী। এই নদীগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ওই জন্য তোমাদের জাস্ট আমরা টেনে দিচ্ছি। তো মাতামুহুরী নদী, এই নদীর উৎপত্তি হলো লামার মাইবার পর্বত, মোটামুটি ইম্পর্টেন্ট। প্রবেশমুখ মোটামুটি, পতিত হলো কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার মধ্যে দিয়ে মহেশখালী চ্যানেল, মোটামুটি ইম্পর্টেন্ট, হালকা করে ধারণা রাখতে পারো। দেখো এরপরে যেটা আছে নাফ নদী, এটার মধ্যে যে ইনফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নাফ নদীর মধ্যে এটা উৎপত্তিটা মনে রাখবা, কোথা থেকে উৎপত্তি হচ্ছে, মায়ানমার আরাকান অঞ্চল থেকে, এবং এটা হলো সর্বদক্ষিণের নদী। এবং নাফ নদী হলো এই যে মিয়ানমার এবং ভারতের মধ্যে একটা কিন্তু মানে দুইটার একটা বর্ডার হিসাবে কাজ করছে, মানে একদিকে ভারত, একদিকে হলো একদিকে বাংলাদেশ, একদিকে মায়ানমার, এই নাফ নদীর মধ্যখানে, এই জন্য এই নদীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা এরপর আছে ফেনী নদী। দেখো ফেনী নদী খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি জাস্ট ধারণা রাখবা। তো পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি, বাকিগুলো জাস্ট ধারণা রাখবা। দেখো এরপরে হলো করতোয়া নদী, এটা মোটামুটি ধারণা রাখবা জাস্ট। তারপর নদী বিষয়ক মন্ত্রণালয় অনেকগুলো আছে, কী কী মন্ত্রণালয়গুলো দেখো। নদী বিষয়ক প্রথমে যে ইনস্টিটিউট সেটা হলো BRI, নদী বিষয়ক ইনস্টিটিউট হলো বি, এই পূর্ণরূপ হলো দুঃখিত RRI, নদী বিষয়ক যে মানে মন্ত্রণালয় সেটা হলো কি RRI, সেটা হলো রিভার রিসার্চ ইনস্টিটিউট, যেটা পূর্ণরূপ। এবং এইটা পূর্বে ছিল মূলত, এর অবস্থান ছিল এই রিভার রিসার্চ ইনস্টিটিউটের পূর্বে যে অবস্থান সেটা ছিল মূলত ঢাকা, এবং বর্তমানে এর অবস্থান করা হলে হারুকান্দি ফরিদপুরে এর অবস্থান বর্তমানে করা হয়েছে। তো দেখো এই মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা নদী বিষয়ক, এটা হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এরপর নদী বিষয়ক আরেকটা যৌথ কমিশন বাংলাদেশ রয়েছে, সেটা হলো কি জয়েন্ট রিভার কমিশন বাংলাদেশ। এর লক্ষ্য হলো মূলত কি নদী বিষয়ক একটা সংস্থা, সেটা হলো বন্যা নিয়ন্ত্রণ, তারপর হলো দু দেশের মধ্যে সহযোগিতা ও নদীগুলোর নাব্যতা বৃদ্ধি, এবং মন্ত্রণালয়ের অধীন হলো পানি সম্পদ মন্ত্রণালয়। তো এইটা একটু মনে রাখবা যে পরীক্ষা এইভাবে আসতে পারে, যে বন্যা নিয়ন্ত্রণ ও দু দেশের মধ্যে সহযোগিতা, এটা একটু ক্রিটিক্যাল, যে দু দেশের মধ্যে সহযোগিতা এই জিনিসটা কোন মন্ত্রণালয় করে থাকে বা কোন সংস্থা করে থাকে, তাহলে তোমাকে বলতে হবে যৌথ নদী কমিশন সংস্থা বাংলাদেশ এটা করে থাকে। তো জাতীয় নদী রক্ষা কমিশন এটা একটা আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, প্রথমকার দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের তথ্যগুলো